আমার নাম দীপ। সামনে আমার ফাইনাল পরীক্ষা, তাই এখন অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করতে হয়। কিন্তু বেশ কয়েকদিন ধরেই আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, রাত যখন গভীর হয়, ধরুন আনুমানিক রাত 12টা বা 1টা বাজে, ঠিক তখনই শিউলি ফুলের মিষ্টি একটা গন্ধে আমার পুরো ঘর মোহিত হয়ে যায়। আমরা এই বাড়িতে আছি বেশ কয়েক বছর হলো, কিন্তু এর আগে এমন ঘটনা আমার সাথে কখনো ঘটেনি। আর তাছাড়া আমার জানা মতে বাড়ির আশেপাশে কোনো শিউলি ফুলের গাছও তো আছে বলে মনে হয় না। আজ আবারও সেই একই গন্ধ। বিষয়টা খুব অদ্ভুত। আমি জানালা দিয়ে চারপাশটা ভালো করে দেখলাম, কিন্তু না, কোথাও কিচ্ছু নেই। আমি ভাবলাম কাল সকালে বিষয়টা মাকে জানাবো। এতদিন কাউকেই বলিনি, ভেবেছি হয়তো এটা মনের ভুল। কিন্তু না, এখন এটা বারেবারই হয়ে যাচ্ছে। প্রতিদিন তো আর একটা মানুষের মনের ভুল হতে পারে না। মা, আমি কলেজে যাচ্ছি, তুমি দরজাটা লাগিয়ে দাও। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবি বাবা, বল। শুনো না মা, কয়েকদিন ধরেই একটা জিনিস আমি খেয়াল করে দেখছি, রাত যখন অনেক গভীর হয় তখন শিউলি ফুলের গন্ধে আমার পুরো ঘরটা মোহিত হয়ে যায়। আজ তুমি একটু বাইরে বেরিয়ে ভালো করে দেখো না, আশেপাশে কোনো শিউলি ফুলের গাছ আছে কিনা। মা আমার কথাটি শুনে ভীষণ চিন্তিত হয়ে পড়ল। তুই এসব কি বলছিস? এটা তো ভালো কোনো লক্ষণ নয়। আর তাছাড়া এত বছর ধরে আমরা এখানে আছি, শিউলি গাছ থাকলে কি আমরা জানতাম না? কেন মা, কি হয়েছে? না, কিছু না বাবা, তুই কলেজে যা। আমি আজ বাহিরে ভালো করে দেখে আসবো কোথাও শিউলি গাছ আছে কিনা। মায়ের কথা শুনে আমার মনে হলো মা কিছু একটা আমাকে বলতে চাইছে না। তবে যাই হোক, সেদিন আমি কলেজ শেষ করে যথারীতি সেই রাতের বেলা পড়তে বসেছি। তখন আমার ঘরে মা আসলো। বাবা দীপ, এখন কি তুই শিউলি ফুলের গন্ধ পাচ্ছিস? আমি তো বাইরে অনেক খুঁজেছি, কোথাও শিউলি গাছ নেই তো রে বাবা। মায়ের কথার মাঝে আমি চিন্তা ও ভয়ের ছাপ পাচ্ছিলাম, তাই আর মাকে কিছুই বললাম না। না মা, আজ আর গন্ধটা নেই, মনে হয় আমার মনেরই ভুল। আমি জানতাম এরকমই কিছু একটা হবে, তুই তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলি। এখানে ভয়ের কি হলো মা? না, কিছু না, তুই পড়া শেষ করে তাড়াতাড়ি ঘুমা। আমি চাই, আমার ঘুম পাচ্ছে। মা কিছু একটা বলতে গিয়েও আর বলল না। যাই হোক, সেদিন রাতে দেখলাম আকাশে বেশ মেঘ করেছে আর জোরে জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করছে। সেই শিউলি ফুলের গন্ধ। আমি তাড়াতাড়ি উঠে জানালা বন্ধ করতে গেলাম। জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুতের আলোতে চোখে পড়ল পুকুর পাড়ে একটি মেয়ে বসে আছে। এত রাতে মেয়েটি পুকুরের পাড়ে কি করছে? এত খারাপ আবহাওয়ার মধ্যে আবার আত্মহত্যা করতে আসেনি তো? যাই গিয়ে দেখি। আমি ধীরে ধীরে দরজাটি খুলে পুকুর পাড়ে গিয়ে দেখি মেয়েটি একটি শিউলি গাছের নিচে দাঁড়িয়ে আছে, আর সেই গাছ ভর্তি শিউলি ফুল ধরে আছে। বিষয়টিতে আমি একটু অবাক হলাম, কারণ কাল পর্যন্ত আমি এখানে কোনো শিউলি গাছ দেখিনি। হ্যাঁ, এখানে একটা মরা গাছ ছিল, কিন্তু কিসের গাছ সেটা তো জানতাম না।
যাই হোক, আমি আর বিষয়টি নিয়ে না ভেবে মেয়েটিকে ডাক দিলাম। এই যে শুনছেন, এত রাতে আপনি পুকুর পাড়ে কি করছেন? আর তার মধ্যে তো আকাশের অবস্থাটাও ভালো নয়। আমার কথা শুনে মেয়েটি যখন আমার দিকে ঘুরে তাকালো, তখন তার রূপ দেখে আমার জ্ঞান হারানোর মতো অবস্থা। এত সুন্দর মেয়ে আমি জীবনে কখনো দেখিনি। আমি মেয়েটির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আমাকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি বলল, কি হলো, এমন হাঁ করে কি দেখছেন? আমি কিছুটা লজ্জা পেয়ে গেলাম। মেয়েটি মনে মনে যে কি ভাবলো কে জানে। না মানে বলছি যে আপনার বাসাটা কোথায়, আর আপনি এখানে কি করছেন? আবার আত্মহত্যা করতে আসেননি তো এখানে আপনি? হ্যাঁ, মেয়েটি আমার কথা শুনে হাসতে শুরু করলো। কি সুন্দর তার হাসি, মনে হচ্ছে সময়টাকে এখানেই থামিয়ে দিই। সারাদিন বসে শুধু তার হাসিটাই আমি দেখি। মেয়েটি হাসতে হাসতে আমাকে বলল, প্রাণ থাকবে না তবেই আত্মহত্যা করব। আর আমার বাসা সে তো এখানেই। আমি তার কথার মানে বুঝলাম না, আর বোঝার তেমন চেষ্টাও করলাম না। এখানে কোথায় আপনার বাসা? আমি তো আপনাকে আগে এখানে কখনো দেখিনি। এই এলাকায় তো আপনাকে কখনো দেখেছি বলে মনে হয় না। আমিও তো আগে কখনো আপনাকে দেখিনি। তা আপনি বললেন না তো, আপনি এত রাতে এখানে কি করছেন? আমি আসলে দীপ, কোথায় গেলি? এই তো, হ্যাঁ মা, আমি এখানে। এত রাতে এই পুকুর পাড়ে কি করছিস বাবা? আমি এই যে এনার সাথে কথা। কি রে বল, এখানে কি করছিলি? তেমন কিছু না মা, একটু হাঁটতে বেরিয়েছিলাম। ঘরের ভিতরে কেমন একটা দম বন্ধ মনে হচ্ছিল, তাই। দেখছিস না আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামবে। চল বাড়ি চল। আমি চিন্তায় পড়ে গেলাম, ব্যাপারটা কি হলো? মেয়েটি এরকম হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? এত অল্প সময়ের মধ্যে কারো চলে যাওয়াটা খুব একটা স্বাভাবিক নয়। সবকিছু কেমন যেন আমার রহস্য মনে হচ্ছিল। আরো আশ্চর্যের ব্যাপার হলো, মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে শিউলি ফুলের গন্ধটাও যেন হারিয়ে গেল। আমি সেদিন চুপ করে শুয়ে পড়ি আর ভাবি যে দেখি কাল কি হয়। পরদিনও ঠিক রাত 10টায় আমার নাকে ভেসে এলো সেই শিউলি ফুলের মিষ্টি গন্ধটা। আমি সাথে সাথে উঠে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি আজও আবার সেই মেয়েটি পুকুর পাড়ে দাঁড়িয়ে। আমি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে পুকুর পাড়ে গিয়ে দেখি মেয়েটি দাঁড়িয়ে। আচ্ছা, সত্যি করে বলুন তো আপনি কে, আর আপনার নাম কি? এত অস্থির হবার কিছু নেই, আমি সব বলছি। আমার নাম নীলা। এখান থেকে একটু সামনে আমার বাড়ি। তাহলে প্রতিদিন এখানে আপনি কি করতে আসেন? আসলে এখানে আমি একজন ভালো মনের মানুষ খুঁজতে এসেছি, যে আমার লাশটির দাফন কাফন সারতে পারবে। মেয়েটির কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। এরকম কিছু শুনবো বলে তো আশা করিনি। তার মানে আপনি সত্যি এখানে আত্মহত্যা করতে এসেছেন? আমি তো আপনাকে প্রথম দিনই বলেছি আমার প্রাণ নেই। তার মানে আমি আরো আগেই মারা গিয়েছি। মারা গিয়েছেন মানে? তাহলে আমার সামনে কিভাবে দাঁড়িয়ে আছেন? আজ থেকে ঠিক 10 দিন আগে আমার সৎমা আর আমার বাবা দুজন মিলে আমাকে মেরে এই শিউলি গাছের নিচে পুঁতে রেখেছে। আমি এখানে রোজ রাতে আসি, কেউ আমাকে দেখতে পায় না। কিন্তু কাল যখন আপনি আমাকে দেখতে পেয়েছিলেন, তখন আমি খুব খুশি হয়েছিলাম। আপনার সৎমা বাবা আপনাকে মারলো কেন? আমার মা মারা যাবার আগে
আমার মায়ের সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিল। সম্পত্তির লোভে আমার সৎমা তার সৎ বোনের ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ছেলেটি সারাক্ষণ নেশা করত এবং তার চরিত্রও খারাপ। তাই আমি বিয়েতে রাজি হইনি, আর আমার সব সম্পদ এতিমখানায় দান করে দিই। তাই আমার সৎমা রাগ করে আমাকে জোরে ধাক্কা মারে। আমি টেবিলের কোনায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ছটফট করছিলাম, আর তারা আমাকে ভয়ে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। আর এই শিউলি গাছের নিচে আমার লাশটি পুঁতে রাখে, আর সবার কাছে বলে আমি অন্য ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছি। আমি আমার প্রতিশোধ নিয়েছি। লাশ এখন এই পুকুরের পানির নিচে। আপনি দয়া করে আমার লাশটি তুলে জানাজা ও দাফনের ব্যবস্থা করলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব, আর আমার আত্মাও মুক্তি পাবে। মেয়েটির কথা শুনে আমার চোখ বয়ে পানি পড়তে লাগলো, যে মানুষ লোভে পড়ে কত নিচে নামতে পারে। এত সুন্দর নিষ্পাপ একটি মেয়েকে কিভাবে মারলো তারা। যাই হোক, পরের দিন গ্রামের কিছু মানুষ নিয়ে আমি মেয়েটির অর্ধগলিত লাশটি তুলে তা জানাজা দিয়ে দাফন করে দেই। এরপর থেকে আমি আর কখনো রাতে শিউলি ফুলের গন্ধ পাইনি।